আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো গল্প শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবা। আমাদের মায়ের মৃত্যু গল্পটা টেকনিক্যাল কিছু সমস্যার কারণে তোমরা অনেকে ইউটিউবে দেখতে পারতেছো না। এজ রেস্ট্রিকশন থাকার কারণে 18 বছরের নিচে কোনো জিমেইল থেকে আমাদের এই ভিডিওটা শো করতেছে না। সেই কারণে আমাদের অনেক ভালোবাসার মানুষ গল্পটা দেখতে পারতেছে না। তো তাদের সুবিধার্থে আমি একটা ফেসবুক পেজ ওপেন করেছি, যেখানে আমি তোমাদের জন্য ইউটিউবের পাশাপাশি ভিডিও আপলোড করব। তো যারা ভিডিওটা ইউটিউবে দেখতে পারতেছো না, তারা সবাই ফেসবুক পেজটা ফলো করে গল্পগুলা এনজয় করো। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আর একটা খুশির কথা, সেটা হচ্ছে আমরা এখন 1,50,000-এর বিশাল একটা পরিবার। এইটার খুশিতে তোমাদের জন্য আমি একটা গিভওয়ের ব্যবস্থা করেছি। যারা আমার সাজিদ অলওয়েজ অন ফায়ার এবং রেদওয়ান অলওয়েজ অন ফায়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তারা সবাই ওইটার একটা স্ক্রিনশট নিবা এবং আমার ফেসবুক পেজটা ফলো করে ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে স্ক্রিনশটগুলো দিবা। সেখান থেকে যে কোনো 3 জনকে আমি প্রাইজ মানি গিভওয়ে করব। এটা শুধু আমার ভালোবাসার মানুষদের জন্য। তোমরা শুধু ফেসবুক পেজটাতে 20,000 ফলোয়ার করে দাও। আমি জানি আমার ভালোবাসার মানুষরা চাইলে এটা কোনো ব্যাপারই না। তো যারা গল্পগুলো শুনতে চাও, তারা সবাই গিয়ে ফেসবুক পেজটা ফলো করে রাখো। আর প্রতি 10,000 ফলোয়ারে 3 জন ব্যক্তি জিতে নিবে গিভওয়ে। তো আর দেরি কিসের, আমাদের পেজে যাও এবং উড়াধুরা ফলো করা শুরু করো। আর আমি কমিউনিটি পোস্টে বলেছি সিজন 2 চাও কিনা। সিজন 2 কিন্তু ইনশাআল্লাহ ফেসবুক পেজে দিব, সাথে ইউটিউবেও পাবা। তো এখনই পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজে যাও এবং পেজটা ফলো করে দাও। আর ভরপুর সাপোর্ট তো লাগবেই। তোমাদের পর্যাপ্ত ভালোবাসা পেলে ভবিষ্যতে আরো ভালো কিছু করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কিছুক্ষণ পর একটা হইচই পড়ে গেল এখানে। বুঝলাম না কি হচ্ছে। হঠাৎ দেখি একসাথে অনেকেই আসছে। অনেক বড় বড় দানব, জিন জাতি সবাই একসাথে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে। আমি এসব দেখে রিয়া ম্যামকে বললাম, ম্যাম এসব কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? রিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে বলল, এখানে তুমি আমার বন্ধু হিসেবে এসেছো। আমি আগেই বলেছি না আমাকে ম্যাম বলে ডাকবে না? পরে সবাই আমাদের সন্দেহ করবে, বুঝলে? আর এসব দানব দেখে কিন্তু ভয় পাবে না, ওরা তোমার কিছুই করবে না। মনে রাখবে, যতক্ষণ আমি তোমার পাশে আছি ততক্ষণ তুমি নিরাপদ আছো। আমি বললাম, সে তো বুঝলাম, তবে আমার একটু ভয় করে। অনেকগুলা শক্তিশালী দানব এখানে আছে, যদি একটা আঙ্গুল দিয়ে আমাকে ধরে তাহলে তো আমি শেষ। রিয়া ম্যাম আমার দিকে তাকিয়ে ইশারা করে বলল, তুমি একদম কথা বলো না। আমি চুপচাপ রিয়া ম্যামের পেছনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ রিয়ার মতো সুন্দরী আরেকটা মেয়ে এসে রিয়াকে জড়িয়ে ধরে সেই কি কান্না। রিয়া মেয়েটাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস বান্ধবী? এতদিন পর আমাদের দেখা। মেয়েটা শুধু বলল, তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল? কত সময় আমরা একসাথে ছিলাম, কত জায়গায় ঘোরাঘুরি করেছি। হঠাৎ সামনে থেকে কে জানি বলল, সবাই রেডি হয়ে নাও, আমাদের রাজা সাহেব আসছে। কিছুক্ষণ পর ভিড়ের ভেতরে থেকে আমার থেকে 2 গুণ বড় দেখতে একজন মধ্যবয়সী পুরুষ বেরিয়ে এলো। তার মাথায় লম্বা একটা মুকুট, আর তার শরীরের পোশাক দেখে বোঝা যাচ্ছে তিনি এখানকার রাজা। রিয়ার সাথে ওর বান্ধবী দাঁড়িয়েছিল, কিন্তু সেও কিছুক্ষণ পর গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ল। শুধু আমার দিকে একবার অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখলো। এখানে শুধু রিয়ার বান্ধবী না, অনেকেই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার কথাই, কারণ আমি একজন সাধারণ মানুষ। রিয়া হঠাৎ দৌড়ে গিয়ে সেই মধ্যবয়সী লোকটাকে জড়িয়ে ধরে কান্না করে বলছে, চাচ্চু তুমি কেমন আছো? জানো চাচ্চু, ওই মুক্তা আমার উপর নানাভাবে অত্যাচার করেছে। দিনের পর দিন আমাকে রুমের ভেতরে আটকিয়ে রেখেছে। আমি বেঁচে থেকেও মরার মতো হয়ে গিয়েছিলাম। রিয়ার চাচা রিয়ার মাথায় হাত দিয়ে বলল, কান্না করিস না রে মা, আমি কি তোকে কম খুঁজেছি? এমন কোনো জায়গা বাকি নাই যেখানে আমি তোকে খুঁজি নাই। পুরো পৃথিবী আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তোকে পাই নাই। এখনো তোকে খোঁজার জন্য সবসময় একজনকে বাহিরে রাখি। তুই কোনো চিন্তা করিস না মা, আমি ওই মুক্তাকে একবার শুধু হাতের কাছে পাই, ছাড়বো না আমি ওকে। আমার মেয়েকে এত কষ্ট দিয়েছে, কসম করে বলছি আমি ওকে ছাড়বো না। এভাবে চাচা ভাতিজির মাঝে নানাভাবে কথা হলো। হঠাৎ করে রিয়ার চাচা আমাকে দেখতে পেয়ে রিয়াকে ছেড়ে রাগান্বিত হয়ে বলল, আমার রাজ্যে মানবজাতি কিভাবে প্রবেশ করলো? এটা কখনো হতে পারে না। এখনই এই ছেলেকে মেরে টুকরো টুকরো করে ফেলো। রিয়ার চাচার এই কথা শুনে একটা দানব আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এর মাঝে রিয়া খপ করে আমার হাত ধরে বলল, চাচা তুমি এটা কি বললে? কাকে তুমি মারতে বলো? তুমি জানো এই ছেলেটাকে? এই ছেলেটা প্রথমত আমার বন্ধু, যে আমাকে অন্ধের মতো অনেক বিশ্বাস করে।
যদিও আমি বেস্ট ফ্রেন্ড বলি তাহলে এটা হয়তো আমার সৌভাগ্য হবে। তুমি হয়তো জানো না এই ছেলেটা আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দিতেও রাজি ছিল। একমাত্র ওর কারণে আমি বেঁচে ফিরে আসতে পেরেছি। না হলে এখন তোমার সামনে যে রিয়া দাঁড়িয়ে আছে না, তাকে হয়তো কখনো দেখতে পেতে না। ও মানুষ হতে পারে, কিন্তু আমার জন্য যা করেছে কি আর বলবো চাচা তোমাকে। রিয়ার কথা শুনে রিয়াকে সামনে থেকে সরিয়ে আমার সামনে এসে আমার কাঁধে একটা হাত দিয়ে বলল, নাম কি তোমার? আমি মাথা নিচু করে বললাম, জি আমার নাম রনি। রিয়ার চাচা বলল, নামটা তো অনেক সুন্দর। তা তুমি যে এখানে আসলে তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করবে না? আমি কিছু বলতে যাব তার আগে রিয়া বলল, চাচা আমি ছাড়া ওর এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। যারা আছে তাদেরকেও বিশ্বাস করে না। ওর নিজের আপন চাচাতো বোন নিজ হাতে ওর মাকে খুন করেছে। এখন আর এসব বলে ওকে কষ্ট দিও না। রিয়ার কথা শুনে রিয়ার চাচা আমাকে বলল, আমি জানলে এসব কথা বলতাম না। আচ্ছা যা হয়েছে সব ভুলে যাও। যদি তুমি প্রতিশোধ নিতে চাও তাহলে আমাকে বলতে পারো। আর একটা সারপ্রাইজ তোমাকে আমি দিতে চাই। আজকে থেকে তোমার সাথে তোমার সামনে যে এসে কথা বলবে সে তোমার মতোই মানুষ রূপে তোমার সাথে কথা বলবে। এখানে তুমি হয়তো অনেককেই দেখে ভয় পেতে পারো, এজন্য আমি সবাইকে এই কথা বলে দিব। আজকে থেকে তুমিও আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেলে। আর আগামীকাল থেকে আমি আমার সমস্ত রাজত্ব রিয়ার হাতে তুলে দিয়ে আমি মুক্ত হব। এখন তুমি বলো তোমার কি কোনো সমস্যা হবে নাকি এখানে? আমি এবার মাথা উঁচু করে বললাম, আমার আবার কি সমস্যা হবে? তবে আমি কি আপনাকে আঙ্কেল বলে ডাকতে পারি? রিয়ার চাচা বলল, সে তুমি যা পছন্দ তাই বলে ডাকতে পারো। এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না, আসো আমাদের সাথে। রিয়া তোর বন্ধুকে নিয়ে এখন চল, আর কতক্ষণ বেচারা দাঁড়িয়ে থাকবে? এই বলে উনি সামনে হাঁটতে লাগলেন। রিয়া আমার হাত ধরে বলল, চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি রিয়ার পিছু পিছু যাচ্ছি, আর অন্যদিকে সবাই আমাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। আমি আশেপাশে তাকিয়ে দেখছি কি কি আছে। এখানে যে জিনগুলো আছে তারা আমার দিকে বড় বড় আগুনের মতো চোখ গরম করে তাকিয়ে আছে। আমার একটু একটু ভয় করছে, তবে কি আর করার, সবকিছু মানিয়ে চলতে হবে। আশেপাশের পরীগুলো এক একটা এত এত সুন্দর যা বলার বাহিরে। মনটা চায় সব কয়টাকে একসাথে বিয়ে করে নেই। হঠাৎ করে রিয়া বলল, তা এভাবে ওদের দিকে তাকিয়ে কি দেখো? পছন্দ হয় নাকি কাউকে? আমি একটু রাগ দেখিয়ে বললাম, তাকিয়ে থাকলে কি পছন্দ হয়ে যায় নাকি? রিয়া ম্যাম মুচকি হাসি দিয়ে বলল, এখানে সবাই কিন্তু আমার মতোই সুন্দরী। যদি তোমার কাউকে পছন্দ হয়ে যায়, পছন্দ হলে তুমি আমাকে বলতে পারো, আমি আছি তো। আমি বললাম, একটা কথা কি জানেন ম্যাম, এখানে সবাই অনেক অনেক সুন্দর, এটা মানতেই হবে। তবে সবার মুখে আপনার মতো মায়া মায়া ভাব নাই। আপনি আমার কাছে বেস্ট ছিলেন আর থাকবেন। এখানে যে যত সুন্দর হোক না কেন আপনার মতো কেউ হতে পারবে না। রিয়া বলল, হয়েছে, আর চাপা মারতে হবে না। এসব কথা বলা বন্ধ করো, সামনে আমার চাচা আছে, শুনতে পারলে কি হবে জানো তো? আমি বললাম, আচ্ছা যান, আর এসব বলবো না। তবে একটা অনুরোধ ছিল আমার, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। আমি এখানে তেমন কাউকে চিনি না। কালকে থেকে আপনি এখানকার রাজকন্যা হয়ে যাবেন। আপনার কথা মতো সব হবে। আমি জানি আমি আপনার যোগ্য না, তাও একটা অনুরোধ, আমার থাকার ব্যবস্থা আপনার রুমের পাশে করে দিলে আমি খুব খুশি হব। এই একটা অনুরোধ আমার। রিয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলল, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এইসব কি উল্টাপাল্টা কথা বলছো? তুমি এখানে আমার মেহমান হিসেবে এসেছো, আবার আমার ভালো একজন বন্ধু। আমি না বললেও তোমার রুমটা আমার পাশেই হবে, কেন এত চিন্তা করছো? আমি বললাম, চিন্তা করছি না ম্যাম, চিন্তা করতে হয়। রিয়া বলল, কেন, মরার ভয় হয় নাকি? আমি বললাম, মরার ভয় হলে আপনাকে নিয়ে এত দূর পর্যন্ত আসতে পারতাম না। রিয়া বলল, এই তুমি কি শুরু করলে বলো তো? একবার আপনি আর একবার তুমি, যা বলবে একটাই বলবে, ঠিক আছে? আমি বললাম, তাহলে ম্যাম বলে ডাকবো। রিয়া বলল, আবার? আমি বললাম, তাহলে কি বলবো আপনি বলেন। রিয়া বলল, তুই বলবে, না হলে আমার নাম ধরে ডাকবে, ঠিক আছে? আমি বললাম, পারবো না, অভ্যাস হয়ে গেছে ম্যাম। রিয়া বলল, আস্তে আস্তে ঠিক করে নিবে, তাহলেই হয়ে যাবে। হঠাৎ দেখি রিয়া ম্যাম আশেপাশে তাকিয়ে কি যেন খোঁজাখুঁজি করছে। এটা দেখে আমি বললাম, কি খুঁজছেন মিস রিয়া চৌধুরী? রিয়া এবার আমার কথা শুনে হাসি দিয়ে বলল, আমার মনের মানুষকে, মানে আমার ক্রাশ, কিন্তু ওকে তো আমি কোথাও দেখছি না। এবার রিয়ার কথা শুনে আমার একটু কষ্ট লাগলো, ওর আবার মনের মানুষ আছে। আচ্ছা, আমি যে সুমনকে কথা দিয়েছি সেটা কি রাখতে পারবো? হয়তো না, কারণ আমার আর রিয়ার মাঝে অনেক অনেক পার্থক্য। কারণ ও একজন পরী, আবার এখানকার রাজকন্যা, আর আমি সাধারণ একজন মানুষ। কোথায় আসমান আর কোথায় জমিন? রিয়া বলল, তা তুমি কি চিন্তা করো? আমি বললাম, কিছু না রিয়া, আর কতক্ষণ আমাদের সামনে যেতে হবে? রিয়া বলল, এই তো এসে গেছি, ওই যে সামনে একটা রাজপ্রাসাদ দেখা যায় না, ওইটা। আমি বললাম, দেখে তো ভালোই মনে হচ্ছে, হয়তো ভেতরটা আরো বেশি সুন্দর হবে। রিয়া বলল, কেন, তোমার পছন্দ হয় নাই?
আমি বললাম কি বলেন, পছন্দ হবে না কেন? এখানে সবকিছুই আমার পছন্দ, তবে প্রকাশ করি না। রাজপ্রাসাদের সামনে যেতেই হঠাৎ করে একটা মেয়ে ভেতর থেকে বাইরে এসে রিয়াকে জড়িয়ে ধরে বলল, আপু তুই কেমন আছিস? এতদিন পর তোর সাথে দেখা, আমার কথা কি তোর একটুও মনে পড়ে নাই? এতটা নিষ্ঠুর হলি কি করে? রিয়া মেয়েটার মাথায় হাত দিয়ে বলল, চাচাতো বোন, আমি এতদিন বন্দি ছিলাম, আমাকে ওরা আটকিয়ে রেখেছিল, এজন্য আসতে পারি নাই। এখন বল তুই কেমন আছিস? রিয়ার চাচাতো বোন বলল, এই তো আপু ভালো, তবে তোকে দেখার পর আরো ভালো লাগছে। রিয়া বলল, আচ্ছা হয়েছে, এখন তো আমাকে একটু ছাড়, আগে ভেতরে যাই, পরে বাকি সব কথা হবে। রিয়া মেয়েকে ছাড়িয়ে যেই ভেতরে যেতে চাইবে তখন রিয়ার চাচাতো বোন আমার দিকে তাকিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো পুরাই বোকা হয়ে গেছি, একদম মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে আছি। মনে মনে চিন্তা করছি, চেনা নাই জানা নাই একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, এটা কি মানা যায়? রিয়া এসব দেখে তাড়াতাড়ি ওর বোনকে ধরে ছাড়িয়ে বলল, এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছিস এসব? ও আমাদের এখানে মেহমান হিসেবে এসেছে, আর বড় কথা হলো ও আমার বন্ধু, আর তুই? রিয়ার চাচাতো বোন দাঁত কেলিয়ে হাসি দিয়ে বলল, জানিস আপু, আমি শুনেছি মানবজাতির মন নাকি অনেক অনেক সুন্দর, ওরা নাকি সুন্দর করে ভালোবাসতে জানে। আমি যখন পৃথিবীতে যাই তখন দূর থেকে ওদের দেখি, কিন্তু কিছু করতে পারি না। এজন্য আমার অনেক দিনের ইচ্ছা মানবজাতিকে কাছ থেকে জড়িয়ে ধরা, আজকে সেটা পূরণ করে নিলাম। রিয়া এবার ওর চাচাতো বোনকে একটু রাগ দেখিয়ে বলল, দ্বিতীয়বার যদি এমন ভুল করিস না তাহলে তোর খবর আছে, মনে রাখিস। এখন ভেতরে যা। রিয়ার চাচাতো বোন ভেতরে যেতেই রিয়া আমাকে বলল, ওর ব্যবহারে কিছু মনে করবে না, আমি ওর পক্ষ থেকে তোমাকে সরি বলছি, ও হয়তো বুঝতে পারে নাই। আমি বললাম, আরে থাক, এসব বাদ দেন, আমি কিছু মনে করি নাই। এখন কি আমাকে বাহিরেই দাঁড়িয়ে থাকতে হবে নাকি? রিয়া আমার কথা শুনে হাসি দিয়ে বলল, দাঁড়িয়েই থাকো, ভেতরে গিয়ে আর কি করবে? এখন আর ফালতু কোনো কথা না বলে চুপচাপ আমার সাথে আসো। রিয়ার সাথে ভেতরে ঢুকে আমি তো পুরাই বোকা হয়ে গেলাম। এত সুন্দর গোছানো বাসা আমি এর আগে কখনো দেখি নাই, আর বাসার ভেতরে এত সুন্দর সুন্দর ডিজাইন করা, যা দেখে আমার মাথা তো পুরাই ঘুরে গেছে। আমি যতই প্রশংসা করি না কেন তাও প্রশংসার কমতি হবে, এতটাই সুন্দর ভেতরটা। বাহির থেকে এতটা সুন্দর না হলেও ভেতরটা অনেক সুন্দর। আমি শুধু চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখছি। হঠাৎ রিয়া আমার চোখের সামনে হাত দিয়ে ইশারা করে বলল, তোমার দেখা কি হয়েছে? আমি বললাম, কি বলবো রিয়া, এত সুন্দর একটা জায়গায় এসেছি, এখান থেকে তো আমি চোখই ফিরাতে পারছি না। রিয়া বলল, অনেক সময় আছে ভাই, তুই পরে দেখিস, এখন আয় আমি তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। আমার মনটা মুহূর্তের ভেতরে খারাপ হয়ে গেল। রিয়া আমাকে ভাই বলে ডাকছে, কলিজায় আঘাত পেলাম। যাকে আমি এতটা পছন্দ করি সে যদি আমাকে ভাই বলে ডাকে কেমন লাগবে বলেন? হঠাৎ ভেতর থেকে রিয়ার মতো দেখতে একজন মহিলা বের হয়ে আসলো, তবে তার বয়স রিয়ার থেকে একটু বেশি হবে হয়তো, কিন্তু তার শরীরে যেই পোশাক আছে তা দেখে আমি অনুমান করে নিলাম এনি হয়তো রিয়ার ছোট চাচি। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এনি আমার ছোট মা। আমি সালাম দিয়ে বললাম, ভালো আছেন আন্টি? রিয়ার চাচি আমাকে ধমক দিয়ে বলল, রিয়ার বন্ধু হয়ে এসেছো এখানে, আর আমাকে আবার আন্টি বলছো? চাচি বলবে চাচি। আমি রিয়ার দিকে ইশারা করে বললাম, কি বলল? রিয়া আমাকে উল্টা ধমক দিয়ে বলল, এত লজ্জা পাওয়ার কি আছে? তোর বুঝি চাচি ছিল না? এখানে সবাই হয়তো অন্য জাতি হতে পারে, কিন্তু তোর সাথে কেউ কি এখন পর্যন্ত বেয়াদবি করেছে বল? আমি এবার মাথা উঁচু করে রিয়ার চাচির দিকে তাকিয়ে বললাম, আসলে আমি তো এখানে নতুন এসেছি, একমাত্র রিয়া ছাড়া কাউকে চিনি না, কিছু মনে করবেন না, কয়েকদিন আপনাদের সাথে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে একটা কথা কি জানেন চাচি, আপনি কিন্তু রিয়ার থেকেও বেশি সুন্দরী। আমার কথা শুনে রিয়ার চাচি হাসি দিয়ে বলল, তুমি ছেলেটা অনেক ভালো, রিয়া যা, ওর যেই রুমটা পছন্দ হয় ওইটাই ওকে দিয়ে দে। রিয়া আমাকে রেখে উপরে উঠতে উঠতে বলল, ছোট চাচি আজকে আমি খুব ক্লান্ত, মিতুকে বলো আমার পাশের রুমটা ওকে দেখিয়ে দিতে। রনি তুমি প্লিজ কিছু মনে করো না, তুমি জানো তো আমার উপর দিয়ে কেমন একটা ঝড় বয়ে গেছে। এই বলে রিয়া উপরে চলে গেল। মনে মনে আমি বললাম, আমাকে বিপদে ফেলে চলে গেল। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। হঠাৎ রিয়ার চাচি সেতু বলে একটা ডাক দিয়ে আমাকে বলল, এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই, এখানে তোমাকে কেউ কিছু করতে পারবে না, আজকে থেকে মনে করো আমরা তোমার পরিবার। এর মাঝেই যে মেয়েটা আমাকে দরজার বাহিরে জড়িয়ে ধরেছিল সেই মেয়েটা আমাদের সামনে এলো। তার মানে এই মেয়েটার নাম সেতু। দেখে কেমন যেন ডাইনি ডাইনি লাগে। সেতুর মা আমাকে বলল, যাও বাবা, আমার মেয়ের সাথে উপরে যাও, ও তোমার ছোট বোনের মতোই, আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, কেমন? সেতুকে আমার বোন বলতেই সেতু মুখ বাঁকিয়ে ওর মাকে বলল, আম্মু তুমিও না, যাকে তাকে আমার ভাই বানিয়ে দাও, ভালো লাগে না আমার এসব। সেতুর মা সেতুকে ধমক দিয়ে বলল, তুই ওকে নিয়ে যাবি নাকি? সেতু আর কিছু না বলে উপরে উঠতে লাগলো। আমি ওর পেছনে পেছনে যেতে লাগলাম। উপরে উঠতে উঠতে সেতু বলল, আচ্ছা আপনি কি তখন রাগ করেছেন?
আমি বললাম কি জন্য আমি আপনার সাথে রাগ করব। সেতু বলল না, তখন যে আপনাকে জড়িয়ে ধরেছি। আসলে আপনার মতো হ্যান্ডসাম একজন ছেলে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। বাহিরে দেখেছেন তো হাতির মতো দানব, চেহারা কি বিশ্রী। আসলে মানব জাতির মতো সুন্দর আর কেউ হতে পারে না। আর সেই সময়ের জন্য সরি, কিছু মনে করবেন না। আমি বললাম না থাক, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। সেতু আমাকে একটা রুমের সামনে নিয়ে গিয়ে বলল আপনার পরের রুমটাতে রিয়া আপু থাকে, আর এইটাই আপনি থাকবেন। আর বামে যে রুমটা আছে ওটাতে আমি থাকি। যদি ভয় পান আমাকে ডাক দিবেন, কেমন? আমি মনে মনে বললাম হ্যাঁ, আমাকে তো কুত্তা কামড় দিয়েছে, নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে আসব। সেতু দরজা খুলে রুমের ভেতরে ঢুকলো। সেতুর পেছনে পেছনে আমিও গেলাম। রুমের ভেতরে ঢুকে দেখি ভেতরে কিছুই নাই, একদম সবকিছু ফাঁকা হয়ে পড়ে আছে। আমি এসব দেখে বললাম বাহিরে সবকিছু এত এত সুন্দর আছে সাজানো, আর ভেতরে কিছুই নেই, তাহলে আমি থাকবো কোথায়? সেতু আমার দিকে তাকিয়ে বলল আসলে এই রুমটা অনেকদিন হলো ফাঁকা হয়ে পড়ে আছে, কেউ থাকে না এখানে, এজন্য সবকিছু অদৃশ্য হয়ে গেছে। তুমি একবার চোখ বন্ধ করো, আমি সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি। আমি সেতুর কথা শুনে হালকা করে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করছি সেতু কিভাবে জাদু করে। হঠাৎ করে সেতু আমাকে ধমক দিয়ে বলল তুমি হয়তো জানো না আমি একজন রাজার মেয়ে, আমার জাদু সবার থেকে স্পেশাল। এজন্য বললাম ভালো করে চোখ বন্ধ করে নাও, একদম কিছুই দেখার চেষ্টা করবে না, নইলে কিন্তু আমি তোমার প্যান্ট খুলে দিব। এবার আমি ভালো করে চোখ বন্ধ করে নিলাম। মনে মনে বললাম বদমাইশ মেয়ে একটা, এখানে আমি নতুন এসেছি, তাও তো ওদের মেহমান নাকি, আর আমার সাথে কি ব্যবহার করছে, লজ্জা করে না? নাকি পরীদের লজ্জা নেই, কি জানি, হয়তো নাই। সেতু আমাকে বলল এবার আস্তে করে চোখ খুলে দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। সেতুর কথা মতো আমি চোখ খুলে সামনে তাকিয়ে দেখি সবকিছু একদম সুন্দর করে সাজানো গোছানো আছে, তবে বিছানাটা এত উঁচু যে আমাকে এর উপরে উঠতে হলে একটা মই লাগবে। আমি সেতুর দিকে ইশারা করে বললাম এটা আগে ঠিক করে দাও, এত উঁচুতে আমি কিভাবে উঠব? সেতু সামনে তাকিয়ে দেখে বলল ওহ সরি, দাঁড়াও আমি সবকিছু ঠিক করে দিচ্ছি, একদম তোমাদের মানুষেরা যেভাবে থাকে সেভাবে করে দিচ্ছি। এখানে তো জিনেরা থাকতো, আর তুমি তো দেখলেই ওরা কতটা উঁচু। সেতু হাতে ইশারা করতেই আমার চোখের সামনে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আমি শুধু বোকার মতো তাকিয়ে আছি। সেতু আমার দিকে তাকিয়ে বলল এখন সবকিছু ঠিকঠাক আছে তো? আমি বললাম হয়েছে, ধন্যবাদ তোমাকে, তবে আমাকে কিছু শিখাও না, কি সুন্দর জাদু করো তোমরা। সেতু বলল আপনার সবকিছু এখনো ছোট আছে, আগে বড় হোক তারপরে। আমি চোখ বড় করে বললাম কি? সেতু বলল আরে কিছু না, এমনিই মজা করলাম। আচ্ছা আমি কি তোমার নাম ধরে ডাকতে পারি? আমি বললাম না, নাম ধরে ডাকার দরকার নেই, ভাইয়া বলে ডাকবে, ঠিক আছে? সেতু বলল হ্যাঁ বললেই হলো, রনি বলে ডাকবো। এইবার ঠিক আছে। আচ্ছা তুমি মনে হয় অনেক ক্লান্ত, একটু বিশ্রাম নিয়ে নাও, এখন আমি আসি, ঠিক আছে? এই বলে সেতু চলে গেল। আমি দরজা লাগিয়ে বিছানায় শরীর হেলিয়ে শুয়ে পড়লাম। আহা কি আরাম, এত তুলতুলে বিছানায় আমি এর আগে কখনো শুই নাই। কখন যে ঘুমিয়ে গেলাম আমি নিজেও বলতে পারি না। যখন ঘুম ভাঙলো তখন সামনে তাকিয়ে দেখি রিয়া ম্যাম কফি হাতে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে লাফ দিয়ে উঠে বললাম আরে ম্যাম এসব কি করছেন, আপনি আমার জন্য কফি নিয়ে এসেছেন? রিয়া বলল সেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর কতবার তোমাকে বলেছি আমাকে ম্যাডাম ডাকবে না। আমি বললাম আচ্ছা বাবা সরি, আর ম্যাডাম বলে ডাকবো না। হঠাৎ আমার রিয়া ম্যামের উপর চোখ পড়ল। রিয়া ম্যাম এত সুন্দর করে সাজুগুজু করেছে কি বলবো, এমনিই তো তিনি এত সুন্দর, তার উপর আরো সেজেছে, আমি তো ভাই পাগল হয়ে যাব। আবার পরেছে নীল শাড়ি, যেটা আমার খুব ফেভারেট। রিয়ার শরীর থেকে যেই ঘ্রাণটা আসছে এটা একদম আমাকে পাগল করে দিবে অবস্থা। রিয়া ম্যাম আমাকে বলল আগে যাও ফ্রেশ হয়ে নাও, আমি বসে আছি এখানে, তাড়াতাড়ি করো। বিছানা থেকে নেমে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রিয়া ম্যাম বসে বসে কি জানি চিন্তা করছে। আমি রিয়া ম্যামকে প্রশ্ন করলাম রিয়া হঠাৎ করে আমার জন্য কফি নিয়ে আসলে, বিষয়টা কি বুঝলাম না। আমার কথা শুনে রিয়া বলল আগে তো তুমি আমার জন্য কষ্ট করে কফি নিয়ে আসতে, তাই চিন্তা করলাম আজকে না হয় আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। আমি বললাম অনেক ধন্যবাদ তোমাকে। রিয়া বলল আচ্ছা রনি আমাকে কেমন লাগছে বলো তো? আমি বললাম কি আর বলবো, আমার মনে হয় কি জানেন, আপনার জন্য রূপবতী শব্দটা এসেছে, আপনার রূপ দেখলে যে কেউ পাগল হয়ে যাবে। এই পর্যন্ত বলে রিয়াকে আবার বললাম আরেকটা কথা তুমি হয়তো জানো না, এই নীল কালার আমার ভীষণ পছন্দ, এক কথায় এত এত সুন্দর লাগছে তোমাকে, আমি নিজেই এই রূপ দেখে পাগল হয়ে গেছি। রিয়া বলল হয়েছে, তোমাকে আর পাগল হতে হবে না, আমি যার জন্য সেজেছি সে পাগল হলেই হবে, আর লাগবে না। এখনো ওকে আমি দেখি নাই, না জানি আগের থেকে কেমন হয়েছে। রিয়ার কথা শুনে মুহূর্তেই আমার মনটা খারাপ হয়ে গেল। তার মানে রিয়া আজকে অন্য কারো জন্য সেজেছে, অন্য কাউকে দেখানোর জন্য সেজেছে। বুকটা কেমন করে জানি কাঁপতে লাগলো, হয়তো রিয়াকে হারানোর ভয়ে কাঁপছে।
শুধু বললাম সে এখন কোথায়, আমি কি তাকে দেখতে পারবো? রিয়া বলল পারবে না কেন, অবশ্যই দেখাবো। এর মাঝে সেতু রুমে ঢুকে রিয়াকে বলল, আপু তোর ক্রাশ কিন্তু বিয়ে করে নিয়েছে, এটা তুই জানিস? রিয়া একটু মন খারাপ করে বলল, কি সব উল্টাপাল্টা কথা বলিস? সেতু হাসি দিয়ে বলল, হুম রে বোন, ও বিয়ে করেছে অনেক দিন হলো। বিশ্বাস না হলে তুই কিছুক্ষণ পর নিজ চোখেই দেখতে পারবি। আমি বলে এসেছি আমাদের বাসায় আসতে। আচ্ছা এসব কথা পরে হবে, এখন তুই কি যাবি দেখতে? রিয়া আর কিছু না বলে সামনে চলে যেতে লাগলো। বুঝতে পারলাম বেচারি খুব কষ্ট পেয়েছে সেতুর কথা শুনে, তবে আমি একটু খুশি হয়েছি। যা হয়েছে বেশ ভালোই হয়েছে, কি বলেন আপনারা? সেতু আমার দিকে তাকিয়ে বলল, এখন নিচে চলেন সাহেব, খাবার খেতে হবে নাকি? আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের 11 নম্বর পর্ব এখানে শেষ করলাম। আর ইউটিউব থেকে ভিডিও দেখতে যাদের প্রবলেম হচ্ছে তারা আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো। ফেসবুক পেজের নাম রেদওয়ান অলওয়েজ অন ফায়ার, আর লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তো যাও আর ভাইয়ের পেজটা ফলো করে গল্পগুলো এনজয় করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।